বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মূল নেতাদের বা সামনে যারা ছিলেন, পরিচিত যারা, তাদের 3 জন সরকারে আছেন। এটার চাইতে কি অনেক গুরুত্বপূর্ণ না যে নতুন দলটা হচ্ছে সেই দলের নেতৃত্ব দেওয়া? উপদেষ্টারা যারা সরকারে আছেন তারা দলে ফিরবেন, সম্ভাবনা তো উড়িয়ে দেওয়া যায় না, সম্ভাবনা তো আছেই। এবং সেক্ষেত্রে আমরা এরকম কিছু ঘটলে তারা যদি আসলে আমাদের দলকে নেতৃত্ব দিতে চান, আমরা ওয়েলকামিং একটা অ্যাটিটিউডই আমরা নিব, কারণ তারা গণঅভ্যুত্থানের নেতৃত্ব। ওনারা যদি চান, আপনারা চাচ্ছেন কিনা যে তারা আসুক দলে? আমরা চাচ্ছি যোগ্য নেতৃত্ব, সেই ব্যাপারে আমাদের এখনো সিদ্ধান্ত নেওয়ার। তারা তো ভেরি মাচ যোগ্য, তারা এরকম একটা আন্দোলনের নেতৃত্ব সফলভাবে নেতৃত্ব দিয়েছে। তারা তো ইতিমধ্যে সরকারে আছেন, এখন সরকার থেকে বের হওয়া, সরকারে থাকা, দুটোরই কিন্তু ইমপ্লিকেশন আছে, মানে দুটোরই কনসিকুয়েন্স আছে। কোন কনসিকুয়েন্স বেটার, কোনটা খারাপ, ওইটা আমাদের বিবেচনা করতে হবে। এখন একটা বিষয় হচ্ছে, এই সরকারের ছাত্র প্রতিনিধিরা আন্দোলনের ফসল, তারা আছেন বলেই এই সরকারের একটা লেজিটিমেসি কিন্তু আছে। আন্দোলনের মধ্য দিয়ে সরকারটা আসছে, এটা কিন্তু দাবি করা যাচ্ছে। লেজিটিমেসির একটা প্রশ্ন আছে। তো ছাত্ররা সবাই যদি সরে যায়, তাহলে সরকার লেজিটিমেসি কি, এটা একটা প্রশ্ন। তারপরও লেজিটিমেসি আপনি ক্লেম করতে পারেন, গণঅভ্যুত্থানের ভেতর দিয়ে ছাত্র জনতা একে লেজিটিমেসি দিয়েছে, বিভিন্ন পলিটিক্যাল সায়েন্সের কথাবার্তা, এগুলো সবাই জানেন আপনারা, আমাদের চেয়ে বিজ্ঞ মানুষ। কিন্তু ছাত্ররা ওখানে থাকলে পরে এটা আরো সুবিধা হয় লেজিটিমেসি ক্লেম করাটা, কারণ আন্দোলনের সরাসরি একটা অংশ সরকারে তখন আছে। কিন্তু আবার তারা যদি দলে থাকেন, সেক্ষেত্রে সুবিধা কি, তারা তাদের যে যোগ্যতা দেখিয়েছেন ইতিমধ্যে, সেজন্য তারা একটা গ্রহণযোগ্যতা সারা দেশের মানুষের কাছে পেয়েছেন। সারা দেশের মানুষের কাছে তারা জনপ্রিয়, সবাই তাদেরকে চিনে আর কি, অন্তত তাদেরকে চিনে। আচ্ছা, লেজিটিমেসি নিয়ে কেন প্রশ্ন উঠছে? এই সরকার তো সংবিধান অনুযায়ী শপথ নিয়েছে, সংবিধান অনুযায়ী গঠিত হয়েছে। কামাল ভাই, এই বৈধতা নিয়ে কে প্রশ্ন তুলছে, কেন প্রশ্ন উঠবে? শুনেন, আমি বলি, এখানে কিছু প্রশ্ন কিন্তু ওনারা নিজেরাই উঠেছেন, নিজেরা তাদের কাজ কামের মাধ্যমে উঠাইছেন। ভাই, রিয়েলিটি হলো কি জানেন? দেখেন, আপনি বলছেন সংবিধানের মাধ্যমে তারা শপথ নিচ্ছে, এবং তারা শপথ নেওয়ার সময় তারা এই কথাও বলছে যে আমরা এই সংবিধানকে সমুন্নত রাখবো। বললেন নিয়ে 10 মিনিটের মধ্যে আবার সংবিধান লঙ্ঘন করছে। 10 মিনিটের মধ্যে ছবি নামাইছে, সংবিধানে আছে ছবি থাকতে হবে, সংবিধানে স্পষ্ট লেখা আছে যে বঙ্গবন্ধুর ছবি থাকতে হবে দেয়ালে। মাহফুজ আলম ওটা ছবি নামাইছে, ছবি নামাও, নামাই এসে ছবি দিছে। এতদিনে কেউ নামাইতে পারে না, সেটা আমি নামাইলাম, বীরের মতো ছবি দিছে। তাহলে আপনি শপথ নেওয়ার সময় বললেন না কেন যে আমি সংবিধান সমুন্নত রাখবো, ওই জায়গাটা আমি পড়বো না? বলতেন আপনি। ওটা না পড়লে কি শপথ হইতো না? হইতো। ওটা না পড়লে শপথ হইতো, অসুবিধাটা কি? তখন উনি ভয় পাইছেন যে আমাকে তো উপদেষ্টা নিয়োগ করছে। কে নিয়োগ করছে? উপদেষ্টা নিয়োগ করছে কিন্তু রাষ্ট্রপতি। এরা কার উপদেষ্টা বলেন তো? আইন, আমাদের সংবিধান অনুযায়ী এরা কার উপদেষ্টা? এরা রাষ্ট্রপতির উপদেষ্টা। ক্লিয়ার এন্ড সিম্পল, এরা রাষ্ট্রপতির উপদেষ্টা। রাষ্ট্রপতি উপদেষ্টা নিয়োগ করে, এবং যখন ওখানে পরে যে রাষ্ট্রপতি আপনার প্রতি সন্তুষ্ট হয়ে আপনাকে উপদেষ্টা হিসেবে নিয়োগ দিয়েছেন, তো নিয়োগ তো হয়েছে রাষ্ট্রপতির মাধ্যমে। এখন হয়ে নিয়ে বলে এটা মানি না, না ইসলাম স্পষ্ট বলছে আমি 72 সংবিধান মানি না, মানে না তারা কেউ। যে তাহলে আপনার এই যে ঘটনাগুলো, যখন একটা রেগুলার গভর্নমেন্ট আসবে, এগুলো কি প্রশ্নের মুখে হবে? উঠবে না? উঠবে। কিন্তু এই জন্যই যে জিনিসটা জরুরি, আমি কিন্তু এটার পক্ষে। কোনটা জানেন? ওই যে তারা যে প্রোক্লেমেশন অফ রেভলিউশন বলতেছে, আমি কিন্তু এটার পক্ষে। এই কারণে এটা যদি না হয়, তাহলে তাদের অবস্থানটা জাস্টিফাই করা যায় না। এই প্রোক্লেমেশনের মাধ্যমে তাদের অবস্থানটা জাস্টিফাই করতে হবে, যেটা এই কারণে তারা এই কাজগুলি করছে। পরে এটা পলিটিক্যাল পার্টিগুলি দ্বারা পরবর্তী সংসদ দিয়ে তারা এটা রেটিফাই করে নেবে।